আজকের যাত্রা শুরু করছি বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি সড়ক দিয়ে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, রাইড শেয়ারিং যানবাহন এবং বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা চলাচল করেন। হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এ মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আর আমার আজকে যাত্রা শুরু হয়েছে মূলত বিমানবন্দরের সামনে থেকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন দেশি বিদেশি হাজারো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন। আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান, আর আমি এখান থেকে এখন যাব হচ্ছে বনানীতে। মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব, একই সাথে দেখানোর চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব বিমানবন্দর সড়কের দৃশ্য। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে কাওলা। এয়ারপোর্টের ঠিক পরেই এই জায়গাটার অবস্থান। এই পাশটা দিয়েই মূলত এলিভেটেডের উপর দিয়ে উঠতে হয়। আমি যখনই আসলে বনানীতে যাই আমি চেষ্টা করি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার জন্য। আর এলিভেটেডের উপর দিয়ে যায় মূলত দুটা বাস, একটা হচ্ছে বলাকা আর আরেকটা হচ্ছে আজমেরি। রিসেন্টলি আসলে বিআরটিসি যে দোতলা বাসগুলো রয়েছে, এই বাসগুলো করে খুব সহজে চলে যাওয়া যায়। আমি অনেকক্ষণ আসলে দাঁড়িয়েছিলাম এলিভেটেডের বাসের জন্য, কিন্তু বাস পাইনি। বাস না পেয়ে এখন আমি ভূঁইয়া পরিবহনে করে যাচ্ছি। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করেও বাস না পেয়ে এখন ভূঁইয়া পরিবহনে উঠে পড়লাম। আর এই মুহূর্তে চেষ্টা করছি রাস্তার পাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। এই পাশের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং এখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, খুব সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এটাই হচ্ছে মূলত আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দৃশ্য। দেখেই হয়তো বুঝতে পারছেন এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়াতে রাস্তার পাশে যেসব যাত্রী দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে বা এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। কাওলার ঠিক পরেই হচ্ছে খিলক্ষেত, আর খিলক্ষেতেই অবস্থিত হচ্ছে কুড়িল ফ্লাইওভার। আপনারা হয়তো অনেকেই জানেন কুড়িল এলাকা ঢাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখান থেকে 300 ফিট সড়ক পূর্বাচল, বসুন্ধরা আবাসিক এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খুব সহজেই চলে যাওয়া যায়। আর বিমানবন্দর শহরে যে সড়কটা, এই সড়কের আসলে রাস্তার দুপাশের দৃশ্যই খুবই নান্দনিক বা দেখার মতো। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে খিলক্ষেত।
ঢাকার যে কয়েকটি জনপ্রিয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে খিলক্ষেত। এই এরিয়াতেও বেশ কিছু শপিং মল রয়েছে, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে কুড়িল ফ্লাইওভারের নিচ দিয়ে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কুড়িল ফ্লাইওভার এই অঞ্চলের জন্য সবচাইতে বড় বা গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার। একটা সময় ছিল যখন আসলে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো। জ্যাম বললে ভুল হবে, বলতে হবে রেল ক্রসিং বা ট্রেন সিগন্যাল। সেই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিয়েছে কিন্তু এই কুড়িল ফ্লাইওভার। কুড়িল ফ্লাইওভার হওয়ার কারণে যেই সময়টা মানুষের ব্যয় হতো সেই সময়টা কিন্তু এখন খুব দ্রুত মানুষ চলে যেতে পারে, সময় নষ্ট হয় না বললেই চলে। আমি নিজেও এই জায়গাতে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, কিন্তু এখন আমরা সেই জায়গাটাই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পার হয়ে যেতে পারি। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে এসেছি বিশ্ব রোড। এটাকে বলা হয় মূলত কুড়িল বিশ্ব রোড। আর আপনি যদি নারায়ণগঞ্জ যেতে চান তাহলে এই কুড়িল বিশ্ব রোডে এসেই নামতে হবে। এখান থেকে রেল লাইন পার হয়ে পেয়ে যাবেন হচ্ছে বিআরটিসি কাউন্টার। বিআরটিসি বাসে করে খুব সহজেই চলে যেতে পারবেন নারায়ণগঞ্জের বুলতা এবং গাউসিয়াতে। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। খুব একটা এডিট না করে বা পরিবর্তন না করে আমি চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী পর্যন্ত রাস্তার ঠিক দুপাশের দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর জন্য। কুড়িল বিশ্ব রোড থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি শেওড়া। এটাও এখানকার খুবই জনপ্রিয় একটি জায়গা। শেওড়াতেই অবস্থিত হচ্ছে আর্মি গলফ ক্লাব। আপনারা যারা গলফ সম্পর্কে আইডিয়া রাখেন বা গলফ সম্পর্কে ধারণা রাখেন, আপনারা হয়তো জানেন আমাদের দেশে যে কয়েকটি জনপ্রিয় গলফ ক্লাব রয়েছে তার মধ্যে অন্যতম একটি গলফ ক্লাব হচ্ছে আর্মি গলফ ক্লাব। এর ঠিক পরেই হচ্ছে কিন্তু কুর্মিটোলা, এবং কুর্মিটোলাতে কিন্তু একটি জেনারেল হসপিটাল রয়েছে যেটার নাম হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। মাত্র 10 টাকা দিয়ে এখানে চিকিৎসা নেওয়া যায়। আর সারা দিনই কিন্তু এখানে অনেক মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসে। তবে এখানে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে অনেক ভোরে আসতে হয়, কারণ এখানে মূলত ডাক্তাররা সকালের দিকেই বেশি বসে, দুপুরের পরে আর টিকিট দেওয়া হয় না বা ওইভাবে দেখা হয় না। যাই হোক, আমি অন্য কোনো দিন আপনাদেরকে কুর্মিটোলা হসপিটালটা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মূলত আমি চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু করে বনানী পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যেমনটা বললাম, আমি কিন্তু খুব একটা এডিট করছি না বা খুব একটা পরিবর্তন করছি না, চেষ্টা করছি সম্পূর্ণ দৃশ্যগুলোই আপনাদের দেখানোর জন্য। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি কুর্মিটোলা, আর এখানেই হচ্ছে কিন্তু ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সো আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন এই জায়গাটা থেকে একেবারে মাত্র 1 মিনিট হাঁটা পথের দূরত্বই হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আর যদি আপনি কখনো কুর্মিটোলা হসপিটালে যেতে চান তাহলে আপনাকে এখানে এসেই নামতে হবে। তারপর রাস্তার অপর পাশে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। কুর্মিটোলার ঠিক পরেই এখানে অবস্থিত হচ্ছে হোটেল রেডিসন। সো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে হোটেল রেডিসনের সামনে দিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা।
ঢাকা দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি মহানগরী। তবে আমাদের এই ঢাকা শহরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। আমি চেষ্টা করছি ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, একই সাথে হচ্ছে ঢাকার যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত মিরপুর যেতে হয়। সো বিমানবন্দর হয়ে যেসব গাড়ি মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রজাপতি। এছাড়াও রয়েছে পরিস্থান, বসুমতী সহ আরও বেশ কয়েকটি গাড়ি। আর এই ফ্লাইওভারটা ধরেই তাদেরকে যেতে হয় মিরপুরের দিকে। এখানেই খুব সুন্দর একটি আন্ডারপাস রয়েছে রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাওয়ার জন্য। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে সেটাও ঘুরে দেখানোর চেষ্টা করব। যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি মহানগরী। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ কাজ করার জন্য, ব্যবসা করার জন্য অথবা পড়াশোনার জন্য কিন্তু আমাদের ঢাকা শহরে আসেন। ঢাকা শহরের ইতিহাস কিন্তু আজ আর কাল না। ঢাকা শহরের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। 1608 সালে মুঘল আমলে ঢাকা শহরকে বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত এমএইচ বা জিয়া কলোনি, আর এখানেই অবস্থিত হচ্ছে বনানী ফ্লাইওভার। আমাদের গাড়ি এই মুহূর্তে বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে। আমাদের ঢাকা শহরে যে কয়েকটি ফ্লাইওভার গড়ে উঠেছে তার মধ্যে আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার হচ্ছে বনানী ফ্লাইওভার। মূলত একটা সময় ছিল এখানেও মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো রেল সিগন্যালের জন্য বা রেল ক্রসিংয়ের জন্য। আর সেই ভোগান্তিটাই কিন্তু দূর করে দিয়েছে এই ফ্লাইওভারটা। এখন একেবারে চোখের পলকেই কিন্তু খুব দ্রুত গাড়িগুলো চলে যেতে পারছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে চেষ্টা করছি বনানী ফ্লাইওভারের দৃশ্য দেখানোর জন্য। আর এখান থেকে ঠিক একটু সামনেই হচ্ছে আর্মি স্টেডিয়াম। আর আমরা আর্মি স্টেডিয়ামের সামনে দিয়েই যাচ্ছি এই মুহূর্তে। দেখেই হয়তো বুঝতে পারছেন রাস্তার ঠিক বাম পাশের এই জায়গাটাই হচ্ছে মূলত আর্মি স্টেডিয়াম। আর আমি চেষ্টা করছি আর্মি স্টেডিয়ামের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। সত্যি কথা বলতে এভাবে ভিডিও তৈরি করা অনেক রিস্ক। বিশেষ করে হচ্ছে গিয়ে ছিনতাইকারী যে কোনো সময় এসেও কিন্তু আপনার কাছ থেকে আপনার মূল্যবান মোবাইলটি নিয়ে যেতে পারে। একই সাথে হচ্ছে এভাবে মোবাইল ধরে রাখা খুবই রিস্কের একটা বিষয়। তারপরেও কিন্তু আমরা ভিডিও তৈরি করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য দেখানোর জন্য। সেজন্য সবাইকে বলবো ভিডিওর এই পর্যায়ে এসে প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। রাস্তার ঠিক বাম পাশেই দেখতে পাচ্ছেন নৌবাহিনী সদর দপ্তর। মূলত এই গেটটা দিয়েই নৌবাহিনী সদর দপ্তরের ভিতরে প্রবেশ করতে হয়। তো আর্মি স্টেডিয়ামের ঠিক পরপরই কিন্তু নৌবাহিনী সদর দপ্তর অবস্থিত। দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম বনানীতে।
আমি যেমনটা আপনাদেরকে আগেও বললাম, আমি মূলত আমার আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছিলাম যে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বনানী পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার বাস থেকে নামার পালা। আমি এখন বাস থেকে নামবো আর নিচে গিয়ে আবার রিক্সা নেব। রিক্সাতে করে আমাদেরকে যেতে হবে এবার গুলশানে। তো রাস্তাটা যে খুব বেশি সহজ ছিল তা কিন্তু না। যদি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আসতাম তাহলে হয়তো আমাদের সর্বোচ্চ সময় লাগতো ৮ থেকে ১০ মিনিট। আমি সর্বনিম্ন এসেছিলাম ৫ থেকে ৬ মিনিটের মধ্যে। সো বুঝতেই পারছেন সেই রাস্তাটা এখন আমি এসেছি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় নিয়ে। এটাই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার সুবিধা। মূলত বিমানবন্দর সড়কের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই অঞ্চলে মানুষের জন্য বলা চলে এটি একটি আশীর্বাদ স্বরূপ। যাই হোক, আমি এখন বনানীতে নামলাম। আর বনানী হচ্ছে মূলত আধুনিক ঢাকার প্রতিচ্ছবি। যেমনটা বলেছিলাম, মুঘল আমলে আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ১৬০৮ সালে বাংলার রাজধানী হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল আমাদের ঢাকা শহরকে। আর তখনকার ঢাকা কিন্তু এমন ছিল না। ওই সময়ের ঢাকা ছিল মূলত বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক। ঢাকার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সব কিছুই ছিল হচ্ছে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে। ধীরে ধীরে কিন্তু ঢাকার রূপ পরিবর্তন হয়েছে। আর আমরা এখন যে এরিয়াতে যাচ্ছি বা যে এরিয়াতে অবস্থান করছি, এটা হচ্ছে মূলত আধুনিক ঢাকার প্রতিচ্ছবি। যেমনটা বললাম, আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান। সো বনানী ৪ নম্বর রোডে এসে একটা রিক্সা নিলাম। আর রিক্সাতে করে আমরা এখন রওনা দিয়েছি গুলশানের উদ্দেশ্যে। আমি যাচ্ছি হচ্ছে গুলশান ১-এ। আর এখান থেকেই আপনারা মূলত গুলশান ১ বা গুলশান ২-এ যেতে পারবেন। মূলত উত্তরা থেকে গুলশানে যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই। সো আপনাকে উত্তরা থেকে গুলশানে যাওয়ার জন্য আপনি বিভিন্নভাবেই যেতে পারবেন। যদি আপনি গুলশান ১-এ যেতে চান আর আপনি যদি চান যে আপনি বাড্ডা লিংক রোড হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি রায়দা বা ভিক্টোর ক্লাসিকে করে লিংক রোডে গিয়ে নেমে ওখান থেকে আবার রিক্সা নিয়ে বা বাসে করে চলে যেতে পারবেন গুলশান ১-এ। যদি আপনি গুলশান ২-এ যেতে চান তাহলে নতুন বাজার নেমে নতুন বাজার থেকে ঢাকার চাকা নামে একটি বাস পাওয়া যায়, সেই বাসে করে আপনি চলে যেতে পারবেন গুলশান ২-এ। আর যদি আপনি বনানী কিংবা মহাখালী দিয়ে যেতে চান তাহলেও আপনি যেতে পারবেন। যেহেতু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গিয়েছে, সেজন্য বনানী বা মহাখালী দিয়ে যাওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। কারণ অনেক দ্রুত সময়ের মধ্যেই বনানী এসে পৌঁছানো যায়। বনানী থেকে গুলশানে যাওয়ার জন্য ভাড়া রাখে ৫০ থেকে ৬০ টাকা রিক্সা ভাড়া এরকমই পড়বে। আর যদি আপনি মহাখালী দিয়ে যেতে চান তাহলে মহাখালী গিয়ে, মহাখালী বলতে মহাখালীর আরও আগে মহাখালী আমতলী বা তিতুমির কলেজের একটু আগ থেকে পাশ থেকে আপনি এখানে বাস পাবেন। সো তখন আবার আপনার ভাড়া পড়বে মাত্র ১০ টাকা। আর ১০ টাকা দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন গুলশান ১-এ। এটা নিয়ে আসলে আমার বেশ কিছু ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি প্রতিদিনই এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখনও অবস্থান করছি হচ্ছে বনানীতে।
সো আমি এখন আমার অফিসেই যাচ্ছি, আর আমার প্রতিদিনের যাতায়াতের যে দৃশ্যগুলো আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা কিন্তু বনানীতে আছি, আর আমি চেষ্টা করছি বনানীর সকালের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমার আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্যগুলোই আপনাদের ঘুরে দেখানোর জন্য। এই মুহূর্তে আমি চেষ্টা করছি বনানী থেকে গুলশানে যাওয়ার সময় রাস্তার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদের দেখাতে। এই পাশটাতে বেশ কিছু আর্কিটেকচারাল ভবন রয়েছে। আমরা এখনও অবস্থান করছি বনানীতে। বনানী থেকে গুলশান খুব বেশি দূরে না, হাঁটা পথের দূরত্ব। হেঁটে গেলে আপনার 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমি যখনই সময় পাই তখনই আমি এদিক দিয়ে আসলে হেঁটে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে গুলশান লেকের পাশটা ধরে। দেখেই হয়তো বুঝতেও পারছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি গুলশান লেকে। আর গুলশান লেকের এক পাশে অবস্থিত হচ্ছে বনানী, আর অন্য পাশেই হচ্ছে কিন্তু গুলশান, আর মাঝখানেই কিন্তু লেকটা। তো লেকের পাশ ধরে আসলে হাঁটতে খুবই ভালো লাগে, বিশেষ করে সকালের দিকে আর বিকেলের দিকে এই সময়টাতে। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি গুলশানে। আর যেমনটা আমি আগেও বললাম আপনাদেরকে, বনানী থেকে গুলশানের দূরত্ব কিন্তু খুব বেশি না। এই পাশে আসার পরে আপনারা অনেক পুরনো গাছ দেখতে পাবেন। আসলে এই দৃশ্যগুলো এখন খুব একটা দেখা যায় না, তবে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই একটা অনুভূতি হয় বা খুব ভালো লাগে। যাই হোক, আমার আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি হয়তো অল্প কিছুক্ষণ মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারবো। তো আমার আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য ছিল আমাদের ঢাকা শহরের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানো। আমি নিয়মিতই চেষ্টা করছি ঢাকার ইতিহাস, ঐতিহ্য, ঢাকার সংস্কৃতি, একই সাথে হচ্ছে ঢাকার যেসব দর্শনীয় স্থান রয়েছে জায়গাগুলো নিজে ঘুরে দেখতে, একই সাথে হচ্ছে আপনাদেরকেও ঘুরে দেখাতে। যদি ভিডিওগুলো ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, এবং আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ওই যে বললাম, চাকরি করে আসলে ভিডিও তৈরি করা চারটিখানি কথা না, অনেক কষ্টসাধ্য বিষয়। আর ভিডিও তৈরি করা যারা তৈরি করে তারা আসলে ভালো বলতে পারবেন। এতে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে, যেমন আপনাকে ভিডিও শুধু ফুটেজ নিলেই হবে না, এটাকে এডিটও করতে হবে। অনেক সময় দেখা যায় যে হাতে পর্যাপ্ত সময় থাকে না বলে ওইভাবে এডিট করতেও পারি না। যাই হোক, তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে ঢাকার বিভিন্ন দৃশ্য উপস্থাপন করতে। আর দেখতে দেখতে কিন্তু আমি একেবারেই পৌঁছে গিয়েছি। সো এখান থেকে আমার আর হয়তো 1-2 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে মূলত গুলশান 1-এর 30 নাম্বার রোড। দেখতে দেখতে আমি এই মুহূর্তে আমার গন্তব্যে এসে পৌঁছে গেলাম, আর এটাই হচ্ছে মূলত গুলশান। আপনারা হয়তো জানেন গুলশান ঢাকার অন্যতম অভিজাত ও বাণিজ্যিক একটি এলাকা। এখানে বিভিন্ন দেশের দূতাবাস, তারপর হচ্ছে বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয়, আন্তর্জাতিক মানের হোটেল, রেস্টুরেন্ট ও কর্পোরেট অফিসের অবস্থান। যাই হোক,
আমার ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে আমি এসে গিয়েছি। আর এখন এখান থেকে এক কাপ চা খেয়ে আমি অফিসে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।